আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গ্রাম শহর হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের যে গ্রামগুলো যেখানে ধান চাষ হতো, নানান ধরনের কৃষি পণ্য উৎপাদন হতো, সেই চেনা গ্রামগুলি আজ শহরে রূপান্তরিত হচ্ছে এবং কৃত্রিম এক শহরে রূপান্তরিত হচ্ছে। শহর বলতে আমরা যেটাকে বোঝাই দালান কোঠা, কিছু আধুনিক সরঞ্জামাদি, এসবকেই আমরা হয়তো মনে করি। কিছু ভালো রাস্তাঘাট, কিছু বিল্ডিং, কিছু বিলাসিতার পণ্য রাখা ইত্যাদি। তো শহর, আমরা যেটা দেখতেছি, যে ধরনের শহর আমাদের তৈরি হচ্ছে বাংলাদেশে, এটা একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে। এটা নামে মাত্র শহর। এমনিতেই আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শহর যেটা ঢাকা শহর, বিশ্বের 1 নম্বর দূষিত শহর হিসেবে প্রায়ই নাম আসে। বিভিন্ন গবেষণাকারী প্রতিষ্ঠানগুলো ঢাকাকে বিশ্বের দূষিত শহরের মধ্যে 1 নম্বর 2 নম্বরে ফেলাচ্ছে। এটা কিছুদিন পর পরে আমরা এই রিপোর্টগুলো দেখে থাকি। তো আমরা ঢাকা শহরের আশপাশে যে গ্রামগুলো ছিল, ঢাকার কাছে কেরানীগঞ্জ, সাভার এলাকা, তারপর উত্তরার কিছু এলাকা কুর্মিটোলার কিছু এলাকা, মিরপুরের কিছু এলাকা, বাড্ডার কিছু এলাকা, যেগুলো কিছুদিন আগে আমরা গ্রাম দেখেছি, সেগুলো শহরে পরিণত হয়েছে। তো এই শহরগুলো কৃত্রিম শহরে পরিণত হয়েছে। বড় বড় বিল্ডিং উঠতেছে, 10 তলা, 12 তলা, 15 তলা, অনেক অ্যাসোসিয়েশন করে সমিতি করে 10 তলা বিল্ডিং করতেছে, G+9, নিচে গ্রাউন্ড ফ্লোর, উপরে 9 তলা। আবার বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো তারা বিল্ডিং করে ফ্ল্যাট বিক্রি করতেছে। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি ফসলি জমিগুলো বালু দিয়ে ভরাট করে সেখানে প্রোডাক্ট আকারে বিক্রি করতেছে। তো পানি যেখানে জলাশয় ছিল, বিভিন্ন ধরনের পাক পাখালি ছিল, কৃষি জমি ছিল, যেখানে নানান ধরনের সবুজ কৃষি উৎপন্ন হতো, সেই জায়গাগুলো বালু ভরাট করে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। আপনারা যদি ঢাকার বাড্ডা এলাকায় দেখেন, আমার চোখের সামনে সাঁতারকুলের এলাকাটা দেখবেন আপনি, যেখানে আমি বহু বছর যাবত দেখতেছি, যেখানে প্রচুর কৃষি হয়, বৃষ্টির মৌসুমে মাছ চাষ হয়, এখানে মাছ চাষ এখনো হয়। বিশাল একটা এলাকা, রামপুরা, আফতাবনগরের পাড় দিয়ে শুরু করে এদিকে সাঁতারকুল, বিশাল এরিয়া, হাজার হাজার একর এরিয়া। এখানে পানি আছে, আটকে রেখে মাছ চাষ করা হয়। বৃষ্টির সময়, বর্ষা মৌসুমে এটা পানি বৃদ্ধি পায়। এখানে নৌকা চলে, ট্রলার চলে, যা মাছ চাষ করে তারা এখানে চালায়, কেউ ভ্রমণের জন্য নৌকা ব্যবহার করে। তো এটা পর্যটনের মতন এলাকা। যখন পানিটা টেনে যায় শীতকালে, তখন এখানে যে এলাকা চর এলাকার মতো প্রচুর, এই এলাকাগুলোতে দেখতাম যে প্রচুর সবুজ কৃষি উৎপন্ন হতো, চাষ করতো এখানের স্থানীয়রা। এখন সেগুলোকে বালু ভরাট করে দিয়েছে। সাঁতারকুলের কবরস্থানের নামা বলতে যে জায়গা আছে, সাঁতারকুলের কবরস্থান ছাড়াও নামা নামে একটা জায়গা আছে, বেড়াইদের এলাকা, এরকম বহু জায়গা, ফকিরখালি, আফতাবনগরের অনেক এলাকা, এবং ঢাকার যে হাউজিং কোম্পানিগুলো যেখানে হয়েছে, সবগুলো জায়গায় কৃষি উৎপন্ন হতো। কোনো জায়গায় বিল ছিল, মাছ হতো, কোনো জায়গায় ধান চাষ হতো। এই যে বসুন্ধরা গ্রুপ, এখানে প্রচুর মানুষের ঘরবাড়ি ছিল, ধান চাষ হতো। নদীর ওই পারে বালু নদীর ওই পারে রূপগঞ্জে 2500 এলাকা, ধান চাষের এলাকাগুলো বালু ভরাট করে তার প্রোডাক্ট বিক্রি করতেছে। তো এভাবে হাজার হাজার হেক্টর জমি, লক্ষ লক্ষ একর জমি শেষ হয়ে যাচ্ছে এভাবে। আবার ঢাকার বাহিরে বিভিন্ন জেলাগুলোতে, আমাদের 64টা জেলাতে প্রত্যেকটা জায়গায় বালু ভরাট করে মানুষ ফসলি জমি
ধ্বংস করতেছে, প্রত্যেকটা দিন জমি ধ্বংস করতেছে। যার একটা বাড়ি আছে সে 5টা বাড়ি করতেছে, যার সামর্থ্য আছে। অপ্রয়োজনীয়ভাবে, যে নিট অতি প্রয়োজনীয় সেটা না, একদম মৌলিক যে প্রয়োজনীয় মানুষের থাকে সেটা না, সেটা একটা মানুষকে দেখাবার জন্য যে আমার এতটা বাড়ি আছে, বা ভবিষ্যৎ চিন্তা করে যে আমার এই অ্যাসেটটা, এই সম্পদ আছে, সে ফসলি জমি নষ্ট করে সেখানে বাড়ি বালু ভরাট করে বিল্ডিং করে রাখতেছে বা গাছপালা লাগিয়ে রাখতেছে। তো এভাবে আমি আমার নিজ এলাকায় ঘুরে আসলাম, গত রাত্রে আসলাম, 2 দিন ছিলাম বাগেরহাটের মোরেলগঞ্জ। এটা সরকারিভাবে এটাকে উপকূলীয় অঞ্চল হিসেবে মানুষের চিনে। উপকূলীয় অঞ্চল, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর এখান থেকে বেশি দূরে নয়, সুন্দরবন এখানে পাশে। এখানে অনেকগুলো নদী আছে, প্রচুর খাল আছে, নদী এলাকা, পানি এলাকা। বিশেষ করে মোরেলগঞ্জের পানগুছি নদী বিখ্যাত নদী। তো এর পাশে বলেশ্বর নদী আছে, আরও অন্যান্য নদী আছে। তো যেটা দেখতে পারতেছি যে এই মোরেলগঞ্জের মতন জায়গায়, যে জায়গাটা আমরা দেখে আসছি বছরের পর বছর, যুগ যুগ ধরে, যেখানে ধান চাষ হতো, অন্যান্য কৃষি হতো, তো সেই ধান চাষের এলাকাগুলোতে দেখতেছি আমরা বালু ভরাট করে বাড়ি করতেছে, মানে বিল্ডিং করতেছে। কেউ কেউ চিন্তা করতেছে যে এখানে বালু ভরাট করে প্লট আকারে বা বিক্রি করব, তো এ ধরনের চিন্তাও করতেছে। তো ভাবনাটার বিষয় হলো যে এখন মানুষ এই যে ফসলি জমি ধ্বংস করতেছে, সকলে মিলে আমরা করতেছি, তো এই ফসলি জমি যে আমরা ধ্বংস করতেছি, আমাদের ভবিষ্যৎ কি, আমাদের কোটি কোটি নাগরিকদের খাদ্য সংস্থানটা কীভাবে হবে? কিছুদিন আগে এসব বিষয় নিয়ে আমি খুব এক ধরনের কথা প্রকাশ করছিলাম একজন সিনিয়র নাগরিকের কাছে, যিনি ব্যবসায়ী। তিনি বলে, রিজিকের এত চিন্তা করেন কেন? রিজিকের চিন্তা এটা তো আল্লাহ দেখবে। এখন আল্লাহ তো আমাদের কিছু ডিসিপ্লিন দিয়ে দিছে পৃথিবীতে, আমরা তো ডিসিপ্লিন ভঙ্গ করতেছি, আমরা ফসলি জমি ধ্বংস করতেছি। কোটি কোটি মানুষ আসলে কি খাবে, সে জায়গাটা তো থাকা দরকার, ফসলি জমি থাকা দরকার। আমাদের যে মানুষ আছে তাদের বাড়িঘরও দরকার, কিন্তু বাড়িঘর তো অতিরিক্ত করতেছি এবং বালু ভরাট করে আমরা ফসলি জমি ধ্বংস করতেছি দিন দিন। তা এটা, এই কাজ কিন্তু ব্যক্তিগত পারিবারিকভাবে আমরাও করতে পারতাম, আমরা এই কাজটা এখন পর্যন্ত করি নাই। আল্লাহ যাতে এই কাজ না করায়। আমরা গ্রামে একটা বাড়ি করেছি, সেটা আগে বাড়ি ছিল, সেটা কিনে আমরা বাড়ি করেছি। সেটা ফসলি জমি ছিল না, অর্থাৎ ধান চাষ কোনো হতো না, সেখানে গাছপালা ছিল, নারকেল গাছ, এটা তাল গাছ, বাগান বাড়ির মতো ছিল, আমরা কিনে বাড়ি করেছি। তো নতুন করে কোনো ফসলি জমি ধ্বংস করে আমরা বাড়ি করিনি। তো গ্রামে গেলে এগুলো দেখতে হচ্ছে প্রতিনিয়ত, এবং গ্রামে কাজের লোক নেই, সব শহরে চলে গেছে, শহরমুখী। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা রক্ষা করুক আমাদের বাংলাদেশকে। বাংলাদেশে প্রায় 20 কোটি জনসংখ্যা। কয়েকদিন আগে আমার এক বন্ধু স্পেনে থাকে, তিনি বলেন বাংলাদেশে 40 কোটি জনসংখ্যা। সঠিক পরিসংখ্যান বা আদমশুমারির রিপোর্ট বলা হয় না। যাই হোক, আমরা 20 কোটির কথা বলতে পারি, যে সম্ভাবনা আছে এরকম জনসংখ্যা। এই জনসংখ্যার জন্য আসলে খাদ্য সংস্থান কি, এই ব্যবস্থাটা তো আমাদের রাখা দরকার। শুধু বাড়িঘর বললে তো হবে না। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক। আসসালামু আলাইকুম।